আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 4 বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা 48 এর সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 এর নমুনাত্মক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল 1, মিস ওশেন গবেষণার কাজে তথ্য সংগ্রহের জন্য জাপান থেকে পার্শ্ববর্তী একটি উন্নয়নশীল দেশে আসেন। তিনি পর্যবেক্ষণ করেন যে দেশটির জনগণ তাদের অবস্থার উন্নতির জন্য নানা প্রচেষ্টায় নিয়োজিত। দেশটির অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ 10,000 কোটি মার্কিন ডলার। ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 5,000 মার্কিন ডলার। দেশটির বর্তমান জনসংখ্যা 15 কোটি। সরকার দেশটির চাষাবাদে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ, প্রযুক্তির ব্যবস্থা ও শিল্পের হার বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছে। ক নং প্রশ্ন হচ্ছে 2009 সালে বাংলাদেশে সাক্ষরতার হার কত ছিল? খ নং প্রশ্ন হচ্ছে জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় সহ পদ্ধতিটি ব্যাখ্যা করো। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি কি বৈষম্য দূর করতে পেরেছে কিনা তা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল 1 এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই অধ্যায় 4 বাংলাদেশের অর্থনীতি পৃষ্ঠা 48 1 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। ক নং প্রশ্ন হচ্ছে 2009 সালে বাংলাদেশে সাক্ষরতার হার কত ছিল? ক নং প্রশ্নের উত্তর হচ্ছে 2009 সালে বাংলাদেশে সাক্ষরতার হার ছিল 54.8%। খ নং প্রশ্ন হচ্ছে জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। খ নং প্রশ্নের উত্তর হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার বাজার মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। মোট দেশ উৎপাদনের সাথে নেট আয় যোগ করে জাতীয় আয় পাওয়া যায়। গ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় সহ পদ্ধতিটি ব্যাখ্যা করো। গ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত দেশটির জনগণের মাথাপিছু আয় নির্ণয় করতে হলে মোট জাতীয় উৎপাদনকে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করতে হবে। একটি দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের যোগফলকে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়। এর মাধ্যমে একটি দেশের মানুষের সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়। যে দেশের মাথাপিছু আয় যত বেশি সে দেশের জনগণের জীবনযাত্রার মান তত উন্নত এবং অর্থনীতি তত বেশি সমৃদ্ধ। উদ্দীপকের মিস ওশেন তথ্য সংগ্রহের জন্য যে দেশে আসেন সে দেশের অভ্যন্তরীণ বার্ষিক আয়ের পরিমাণ 10,000 কোটি টাকা। ওই বছরে দেশটির প্রবাসী নাগরিকদের পাঠানো রেমিটেন্সের পরিমাণ 5,000 কোটি মার্কিন ডলার এবং দেশটির বর্তমান জনসংখ্যা 15 কোটি। আমরা জানি মাথাপিছু আয় সমান হচ্ছে কোনো নির্দিষ্ট বছরে মোট জাতীয় আয় ভাগ ওই বছরের মোট জনসংখ্যা। মোট জাতীয় আয় হচ্ছে 10,000 যোগ 5,000 কোটি টাকা ভাগ হচ্ছে জনসংখ্যা 15 কোটি। মোট জাতীয় আয় 15,000 কোটি ভাগ জনসংখ্যা 15 কোটি সমান সমান 1,000 মার্কিন ডলার। মাথাপিছু আয় 1,000 মার্কিন ডলার। সুতরাং উদ্দীপকে উল্লেখিত দেশটির মাথাপিছু আয় 1,000 মার্কিন ডলার। ঘ নং প্রশ্ন হচ্ছে উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি কি বৈষম্য দূর করতে পেরেছে কিনা তা মূল্যায়ন করো। ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি যা সম্পূর্ণভাবে বৈষম্য দূর করতে পারেনি। মানুষ তখনই রাষ্ট্র ও সমাজের সম্পদে পরিণত হয় যখন সে কিছু করতে পারে। দেশের কৃষি, শিল্প বা সেবা খাতে উৎপাদন বৃদ্ধির কাজে যারা শ্রম ও মেধা দিয়ে কাজ করেন তারা নিজেদেরকে শ্রমশক্তিতে রূপান্তরিত করেন। শ্রমশক্তি সম্পন্ন মানুষকেই দেশের মানব সম্পদ বলা হয়। প্রতিটি অদক্ষ মানুষকে সম্পদ বা মানব সম্পদে পরিণত করাই হচ্ছে মানব সম্পদ উন্নয়ন। কোনো অদক্ষ মানুষ নয়, কেবলমাত্র দক্ষ মানুষই দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, যার জন্য একটি দেশের সরকারকে ব্যাপক ও বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করতে হয়।
আলোচ্য উদ্দীপকে অসীন একটি উন্নয়নশীল দেশে আসেন। আর উন্নয়নশীল দেশের অন্যতম অসুবিধা হচ্ছে অদক্ষ জনশক্তি। এজন্য সরকারের উচিত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি করা। উদাহরণস্বরূপ বাংলাদেশের কথা বলা যায়। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। এদেশের অনেক যুবক যুবতী কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে তাদেরকে দক্ষ সম্পদে পরিণত করে দেশের অর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। তবে আমাদের দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী এখনো সরকারের নেওয়া কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের বাইরে থেকে গেছে। ফলে তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। অতএব বলা যায়, সরকারের নেওয়া কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ সম্পূর্ণভাবে বৈষম্য দূর করতে ব্যর্থ হয়েছে। সৃজনশীল ২। রায়হান সাহেব দীর্ঘদিন চাকরির সূত্রে মালয়েশিয়ায় ছিলেন। কিছুদিন হলো তিনি দেশে নিজ গ্রামে ফিরে আসেন। তিনি লক্ষ্য করেন তার গ্রাম সহ আশেপাশের গ্রামের কিশোর তরুণেরা স্কুল কলেজে যায় না, বেকার ও অলস সময় কাটায়। শিশু মৃত্যুর হারও অত্যাধিক। তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। প্রশ্ন হচ্ছে ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? প্রশ্ন হচ্ছে গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো। প্রশ্ন হচ্ছে রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়তা ব্যাখ্যা করো। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল ২ এর উত্তর তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, অধ্যায় ৪। বাংলাদেশের অর্থনীতি, পৃষ্ঠা ৪৮। ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? প্রশ্নের উত্তর হচ্ছে ২০১১ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল ১৪,৯৭,৭২,৩৬৪ জন। প্রশ্ন হচ্ছে গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটির প্রভাব মূল্যায়ন করো। প্রশ্নের উত্তর হচ্ছে বাংলার কৃষক ও বাংলার কৃষি একই সুতায় বাঁধা। কৃষক জমিতে ফসল ফলায়, বাড়ির আঙিনায় শাকসবজি আবাদ করে, আবার পুকুরে মাছের চাষ করে। পাশাপাশি ২টি ছাগল, একটি গাভী, ১০টি কবুতর এবং হাঁস মুরগি পালন করে। কেননা দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে এগুলো আবশ্যকীয়ভাবে প্রয়োজন পড়ে। এই বিষয়টি মাথায় রেখেই গত সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্পটি চালু করেন। তবে বিভিন্ন বাস্তবতার প্রেক্ষিতে গত সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পটি জনসাধারণের উপর খুব একটা প্রভাব ফেলতে পারেনি। প্রশ্ন হচ্ছে রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশে যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়তা ব্যাখ্যা করো। প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের রায়হান সাহেবের নেওয়া উদ্যোগটি হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে পিছিয়ে পড়া জনসমষ্টিকে মানব সম্পদে পরিণত করা। এ লক্ষ্যে তিনি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় গ্রামের কিশোর তরুণদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। সাধারণত প্রশিক্ষণ গ্রহণ করে একজন মানুষ দক্ষ মানব সম্পদে পরিণত হয়। মানব সম্পদের উপাদান বা বৈশিষ্ট্য হলো শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্য ইত্যাদি। একজন মানুষ উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানব সম্পদেও পরিণত হতে পারে। দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। ২০২২ সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের অবস্থান ১৩৯তম, যা ২০১৪ সালে ছিল ১৪২তম। উদ্দীপকে দেখা যায় রায়হান সাহেব গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় বেকার তরুণদের জন্য এলাকায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তার এরূপ উদ্যোগে মানব সম্পদ উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছবে। পাশাপাশি বেকার কিশোর তরুণেরাও তাদের স্বাবলম্বী করে তুলতে পারবে বলে আমি মনে করি। প্রশ্ন হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থা বিশ্লেষণ করো। প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত উন্নয়ন সূচক বাংলাদেশের বিভিন্ন অবস্থা ফুটে উঠেছে। যেমন বর্তমানে মোট অভ্যন্তরীণ উৎপাদন
মোট জাতীয় উৎপাদন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ সরকার সুষম অর্থনৈতিক উন্নয়ন ও মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে অর্থসামাজিক খাতে বাজেটের 22.31% বেশি ব্যয় করছে। 2022 সালে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট মোতাবেক মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান 129তম, যা 2014 সালে ছিল 142তম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 60% মহিলা শিক্ষক নিয়োগের বিধি প্রবর্তনের ফলে মহিলা শিক্ষকের হার 1991 সালের 21% থেকে বর্তমানে 64.9% উন্নতি হয়েছে। এছাড়া স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতকে অগ্রাধিকার দেওয়ায় প্রজনন হার ও মৃত্যু হার কমেছে। গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। নবজাত শিশু ও মাতৃ মৃত্যু হার উল্লেখযোগ্য হারে কমেছে। অপুষ্টির হার হ্রাস পেয়েছে। বাংলাদেশের খানা আয় ব্যয় জরিপ 2022 এর প্রতিবেদন অনুযায়ী দেশের বর্তমান দারিদ্র্যের হার 18.7% এবং অতি দরিদ্রের হার 5.6%। অপরদিকে 2016 সালে খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী দারিদ্র্য এবং অতি দারিদ্র্যের হার ছিল যথাক্রমে 24.3% এবং 12.9%। সরকার গ্রামীণ অর্থনীতিতে গতি আনয়নের লক্ষ্যে মুক্তিযোদ্ধা এবং হতদরিদ্র, বিশেষ করে বয়স্ক, দুস্থ, নারী, প্রতিবন্ধী, এতিমসহ আরও অনেককে নগদ ভাতা ও বিনামূল্যে খাদ্য প্রদানের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। এর পাশাপাশি একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন, গৃহায়ন ইত্যাদি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। উপর্যুক্ত আলোচনার আলোকে পরিশেষে বলা যায়, উন্নয়নশীল কয়েকটি দেশের সাথে তুলনা করলে দেখা যায় বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বইয়ের নমুনোত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।